হঠাৎ করে মালিনী ব্যানার্জি দিদিকে কেন টার্গেট করলো? আমি তো মালিনী ব্যানার্জির আসল শত্রু, আমার মুখ থ্যাতলাবে, আমাকে খুন করবে, হঠাৎ করে দিদিকে কেন? ও, এইবার বুঝতে পেরেছি, দিদি আর আমি দোলের দিনকে একই রকম সেজেছিলাম। মালিনী ব্যানার্জি, আপনার সমস্ত চাল আমি ধরে ফেলেছি। আজকে পুলিশের সামনে আপনি সবটা স্বীকার করুন ভালোই ভালোই, নাহলে কিন্তু পুলিশের কথা বের করার ধরন অনেকটা কঠিন, সেটা জানেন তো। ভালো ভালো স্বীকার করুন সব। এতদিনে বুঝতে পারোনি তিতির, আমি তোমাদের কাউকে ভয় পাই না। বেশ, তোমরা জানতে চাইছো যখন বলছি। হ্যাঁ, আমি হোলির দিন তিতিরকেই মারতে এসেছিলাম। বেশ কয়েকবার অ্যাটেম্পট নিয়ে যখন পারিনি, তখন তিতিরকে দেখতে পেয়ে আমি মাথায় আর মুখে মেরেছিলাম। সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর আমি দেখলাম সে তিতির না, দোয়েল। আমি কোনো রকমে তাড়াতাড়ি দোয়েলকে নিয়ে ওখান থেকে পালাই। দোয়েলের ফোন থেকে তিতিরকে মেসেজ করি, আর সেই রাতে আমি দোয়েলকে মাটির নিচে পুঁতে দেওয়ার চেষ্টা করি। তখন দেখি যে দোয়েল বেঁচে আছে। আমি দোয়েলকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাই। পরে তিতির ওখানে গিয়ে খালি কবর দেখে। দোয়েলকে দিয়া সাজিয়ে আমি পরে জয়ের সঙ্গে আলাপ করাই, আর তারপরে এ বাড়ির বউ হতে ওকে সাহায্য করি, আর আমি বিজলি সেজে আসি এ বাড়ির সকলের ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ সোমরাজ, বলো, পৌঁছেছো? বৌদি ভাইয়ের কি অবস্থা? হ্যালো হ্যালো তিতির, আমরা পৌঁছে গেছি, ডক্টর আসছেন বললেন। ওদিকে কি অবস্থা আমাকে একটু বলো। পুলিশ এসে গেছে, ওটিতে নিয়ে গেলে আমাকে একবার জানিও। বেশ, ঠিক আছে। কি লাভ হলো মালিনী ব্যানার্জি? 23 বছর ধরে শুধুমাত্র মাকে হিংসা করে কি লাভ হলো বলুন তো আপনার? আপনি জোর করে বাবাকে বিয়ে করলেন, কোনোদিন কিন্তু বাবা আপনাকে ভালোবাসেনি। সারাটা জীবন শুধু মায়ের শাড়ি, মায়ের বই, মায়ের ঘড়ি আগলে বেঁচে গেছে। যখন মা ফিরে এলো তখন কিন্তু বাবা আপনার কথা দ্বিতীয়বার ভাবেও নি, মায়ের কাছে চলে গেছে। কি হলো? সারাটা জীবন মাকে হিংসা করে কি লাভ হলো আপনার? ঈশ্বরের খেল দেখলেন তো মালিনী ব্যানার্জি? আমি যেই দিদিকে চারিদিকে খুঁজে বেড়ালাম, সেই দিদিকে আপনি নিজেই আমার কাছে নিয়ে চলে এলেন। হ্যাঁ সোমরাজ, বলো। হ্যালো তিতির, রাজ্যকে নিয়ে গেছে ডেলিভারি রুমে, আমরা বাইরে ওয়েট করছি সবাই। ওখানের আপডেট কি বলো? এই তো পুলিশ নিয়ে যাবে মালিনী ব্যানার্জিকে, তুমি ফোন করো আমায়। মালিনী ব্যানার্জিকে কেউ নিয়ে যেতে পারে না। কিসের জন্য থাকবেন আপনি এই বাড়িতে? কার জন্য থাকবেন? আপনার মেয়ের কাছে, আপনার ছেলের কাছে, সবার কাছে তো আপনার ইমেজটা পুরোপুরি ক্লিয়ার। কিভাবে নিজের ছেলে মেয়েদের জীবন নষ্ট করলেন? একটার পর একটা ভুল কাজ করে গেলেন। জয়দা, বৌদি ভাই, কেউ কিন্তু আপনাকে আর সম্মান করতে পারবে না মালিনী ব্যানার্জি। ঈশ্বর আরেকটা সুযোগ দিয়েছে, আপনি যান জেলে, সূত্রে ফিরে আসুন। আপনার জীবনটা তো অনেক সুন্দর হতে পারতো, তার জায়গায় আপনি লোভের বশবর্তী হয়ে নিজের জীবনটাকে পুরো শেষ করে দিলেন। কেন করলেন এটা? কি লাভ হলো আপনার? কেন করলেন? হ্যাঁ সোমরাজ। তিতির রাজ্যর মেয়ে হয়েছে। দুজনে ভালো আছে তো? খুব ভালো আছে, আমি ওদেরকে নিয়ে আসছি।
ঠিক আছে। কি করছেন মালিনী ম্যাডাম? আপনি কিন্তু এভাবে পালাতে পারবেন না, এভাবে পালাতে পারবেন না আপনি। ওটা দিয়ে দিন। আমি বাঁচলে রানীর মতন বাঁচবো, আর মরলে রানীর মতন মরবো। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। মালিনী ব্যানার্জি, কেউ চায় না আপনি মরে যান। আমি কিন্তু চাই না আপনি, আমি শুধু চাই আপনি জেলে গিয়ে শুধরে এই বাড়িতে ফিরে আসুন, একটা সুস্থ স্বাভাবিক জীবন আপনি বাঁচুন। প্লিজ ওটা দিয়ে দিন। এবার তুই থাম মালিনী ব্যানার্জি। তিথি তোকে হারিয়ে দিয়েছে, এটা মেনে নে। তুই নিজের হাতটা নিজে স্বীকার করে নে। মালিনী ব্যানার্জিকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, আর পারবেও না। মালিনী ব্যানার্জিকে হারাতে পারে একমাত্র মালিনী ব্যানার্জি নিজে। এসো বলে মা, এসো। এসো রাজকন্যা, এ না বরণটা। হ্যাঁ, এই দেখো, এটা তোমার দাদা ভাই। এই যে পুচকে, দেখো এটা তোমার বনু। তোমার বনুকে সব সময় আগলে রাখতে হবে, আর সব ইচ্ছে পূরণ করতে হবে বনু। আর এই যে বনু, শোনো, তোমার দাদা ভাই কোনো দুত্তু করলে একদম বুকু করে দেবে, কেমন? সত্যি দিদি, তুমি পারো বটে। আর সময় পেলে না এখন ওদের দাদা ভাইয়ের সম্পর্ক শেখাচ্ছ? এটা ওদের বয়স, এটা শেখার, বলো তো। সেটা তো শিখতেই হবে দাদা ভাই। দাদা কি হয় সেটা যদি আমার দাদা ভাইকে কেউ না দেখে তাহলে সেটা কি করে জানবে? তুমি আমায় ছোট থেকে কিভাবে আগলে রেখেছো, আমার সমস্ত খুঁটিনাটির সবটা কেমন খেয়াল রেখেছো। আর কি পজিটিভই না ছিলে তুমি, বলো। শুধুই মাঝে ওই একজনের জন্য সবটা না কেমন এলোমেলো হয়ে গেল দাদা ভাই। ও দাদা ভাই, শোনো না, আমি যদি কোনো ভুল করে থাকি না, আমাকে প্লিজ ক্ষমা করে দিও তুমি। এই পাগল পাগলি, এসব কথা কেউ বলে? আরে ছাড় না, যা হওয়ার সে তো হয়েই গেছে। যা, এসব কথা বাদ দে এখন, এখন এখন ছাড় এসব। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। এসো। সেই জন্য তো আমি একটা শাস্তি ভেবে রেখেছি। কি শাস্তি বলুন না। আজ থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে, আর মা বলে ডাকবে, কেমন? আমি এত কিছু করা সত্ত্বেও আমি এত কিছু করা সত্ত্বেও তুমি যে আমাকে এভাবে যত্ন করে গেছো, এটা শুধুমাত্র মাই পারে। মা, ভেবে দেখ, একটা মেয়ে ছোটবেলা সারাক্ষণ বাবা করতো, হ্যাঁ? আর সেই মেয়ে বলছে শুধু মা, বাবার কেউ নয়। হ্যাঁ, বাবা কেউ কেন হবে না? এখন তো দুজন মেয়ে ওই বাবা বাবা করে ডাকে। তুমি এত রোদের মধ্যে কোথায় গেছিলে শুনি? কোথায় ছিলে? আমি জানি, বলবো। না তুমি বলবে না। এদিকে আয়। এটা তোমার ছানার জন্য, আর এটা তোমার ছানার জন্য আপাতত ওর কাছে রয়েছে। এটাতেই ঘুম পাড়াবো। কি সুন্দর বানিয়েছো ডিজাইনটা। তুমি যে কেন কলকাতা থেকে ব্যবসাটা নিয়ে মুম্বাইতে চলে গেলে না? এবার এক কাজ করো তো, মুম্বাই থেকে কলকাতায় ব্যবসাটা নিয়ে চলে এসো। মুম্বাই থেকে যদি কলকাতায় ব্যবসাটা নিয়ে আসি, তাহলে তোকে আর সোমকে কিন্তু পুরো হালটা ধরতে হবে। পারবি? হ্যাঁ,
এক্সকিউজ মি, আমার একটা কথা বলার আছে, বলে নি? হ্যাঁ, না মানে আমি বলছিলাম কি, মানে ব্যবসাটা কলকাতায় নিয়ে আসার তো কোনো দরকার নেই। হ্যাঁ, মুম্বাই ফ্যাশন ক্যাপিটাল, ব্যবসাটা বরং ওখানেই থাকুক। আমি এখান থেকে মুম্বাই শিফট করে যাচ্ছি। আমি আর বিপস মিলে ব্যবসাটা না হয় দেখে নেবো। তাহলেই হলো। বাহ, দারুণ আইডিয়া। তুমি দেখবে ব্যবসা, আবার বিপসের সঙ্গে। ব্যবসা কি জানো? খায় না মাথায় দেয়। অভি শোন না, মা, ব্যবসা লাটে ওঠানোর ধান্দা করছিস? হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় বদের ধাড়ি, বুঝেছো? কোনো মুম্বাইও যাবে না। আচ্ছা ঠিক আছে শ্রেয়া, ওকে একা কেন বলছো? যে মুম্বাইতে বসে আছে বিপস, একই রকম, বুঝলে? তোমাদের দেওয়া হবে না, জানো তো? এই ভাই দেখ না, ছোটদা ভাই যদি পারে আমি কেন পারবো না বলতো? হ্যাঁ, তাই না? এক্স্যাক্টলি, ওটাই তো। মানে দেখ, ছোটদা ভাই তো আমার কাছে থেকেছে, শিখেছে কাজটা, তারপর একা একা করছে। তুইও আমার কাছে থাক, 1 বছর শেখ, তারপর না হয় একার ব্যবসা একা সামলাবি। দেখ, তুই আমার ভাই হয়ে তোকে সবাই বদেরধারী বলবে, এটা তো আমি মেনে নিতে পারবো না, তাই না? আমার নাম সোমরাজ ব্যানার্জি। তুই কতটা বিগড়তে পারিস দেখি, আর আমি তোকে কতটা শুধরাতে পারি দেখা যাক। নে বিগড়া, দেখি তাহলে কে যেতে নাকি, সেটা ভালো হবে না? দোয়েল, সরি, আমি বুঝতে পারিনি তুমি এরকম সেজেছো কেন। আমি তোমারই দোয়েল। মানে শুধু মুখটা বদলে গেছে প্লাস্টিক সার্জারি করে। কি করে? আমার কি মনে হয় জানো তো জয়দা, তুমি যখন ওকে প্রথমবার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসো, আমার যে কি কষ্ট হয়েছিল আমি তোমায় বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার মনে হয় তোমাদের প্রেমটা এতটাই গাঢ়, যেখানে আমি আমার দিদিকে চিনতে পারিনি, কিন্তু তুমি ঠিক আমার দিদিকে চিনে আবার আমাদের কাছে ফিরিয়ে নিয়ে এসছো। আর এখানেও জানো তো, আমরা সেই মালিনী ব্যানার্জির ষড়যন্ত্রের শিকার আবার। মা? হ্যাঁ, রিয়েলি সরি। কি বলছো তুমি জয়দা? এসব কেন ক্ষমা চাইছো? এসব কথা আমরা একদম বলবো না, আবার নতুন করে সবকিছু শুরু করব। এসো তো, আয় তো। ঠাম্মি, বাবা, মা, এসো এসো, এই দেখো তোমার জয় দাদু ভাই আর দোয়েল বউ। এই হলো আমার পরিবার। এখন আমার পরিবার একেবারে পরিপূর্ণ। আমি যদি মরেও যাই, আমার না না, আমি মরবো না। আমার 2টো স্বপ্ন পূরণ হয়েছে আর একটা বাকি। তার মানে 2টো পুতির মুখ আমি দেখেছি, আর একটা পুতির মুখ না দেখে আমি মরবো না। এই দোয়েল বউ শোন। আর শোনাশুনি কিছু নেই না, শোনাশুনি করো। এই দোয়েল বউ, এদিকে আয়, তাড়াতাড়ি কর। আমি যদি মরে যাই তখন দেখতে পাবো না। আমি একটু ফ্রেশ হয়ে যাচ্ছি। আমার তো পুরনো কোনো কথাই মনে নেই। সেসব বোধহয় আমার আর কোনোদিনও মনেও পড়বে না। পুরনো কথা মনে করার কি দরকার? আমরা যদি আবার নতুন করে শুরু করি, আমরা যদি আবার নতুন করে একে অপরের প্রেমে পড়ি। মানে দিদি, দেবী, শোন শোন শোন, কি হচ্ছে? হ্যাঁ, তুই বাবার সামনে প্রেমে পড়ার কথা বলছিস? না, আমি আমি অনেকদিন রাজবাড়ি হয়ে থেকেছি। হ্যাঁ, এবার আমি আমার ছেলেদের সঙ্গে, আমার বৌমাদের সঙ্গে, আমার মেয়ের সঙ্গে, আমার জামার সঙ্গে, সবার সঙ্গে আনন্দে হেসে খেলে কাটাবো। আমরা সকলে একসঙ্গে গান গাইবো, কবিতা বলবো।
আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারি তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা। আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি, গায়ের 5 জনে। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমার নাতিবাবু কই, মুখ দেখি। মা, এক সেকেন্ড দাঁড়া। এই দেখো, হাত পা নোংরা, তাই আর কোলে নিচ্ছি না। আরে এ তো দেখছি নাতনিও চলে এসেছে। মা চিনতে পারছো? না রে, তবে আমার কেন জানি ভীষণ মনে হচ্ছে যে তোমার যা মনে হচ্ছে তাই দিদি। বলছি, এই আনন্দের দিনে আমি যদি একটা অনুরোধ করি, রাখবেন? কি বলো না সুমিত্রা? আমি যদি আমার নাতিকে আর তিতিরকে আমার কাছে নিয়ে গিয়ে কয়েকটা দিন রাখি, আসলে তো আমারও ইচ্ছে করে, বলুন। আমাদের তো খুবই মন খারাপ হবে, কিন্তু আপনার কথাটাও সত্যি। যাবে দিদি, নিশ্চয়ই যাবে। ও সুমিত্রা, বেশি দিন রাখা যাবে না কিন্তু। আমি কবে আছি কবে নেই, সে একটু কাছাকাছি ওদের নিয়ে থাকি। বেশ, 1 মাস? 1 মাস থাকবে না তিতির? 1 মাস? সোমরাজ, কি হয়েছে? এরকম অবস্থা কেন মুখে? কিছু হয়নি, কি হবে? রাত হয়েছে তো, ঘুমিয়ে পড়ে যাও, কাল তো সকালে বেরোনো আছে আবার। বুঝতে পেরেছি, কালকে আমি ঘাটাল চলে যাব বলে তোমার অভিমান হয়েছে। অভিমানের কি আছে? আমি বুঝতে পেরেছি, তোমার কষ্ট হবে না। আমি জানি তুমি আমাকে আর পুচকুকে ছাড়া তো থাকোনি। আমরা যতবার ঝগড়া করেছি তখনও আমরা একসাথে থেকেছি। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু কি করব বলো তো? মায়ের কথাটাও তো ভাবতে হবে, মাও তো পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট না। মাকে বলতে পারতে কয়েকদিন পরে যাবে। কি করে বলতাম? মা তো কষ্ট পেত। আমিও তো এখন কষ্ট পাচ্ছি। বাবারে, এত কষ্ট কিসের? তুমি না উইকেন্ডে চলে যাবে, আমাদের সাথে দেখা করে আসবে, থেকে আসবে 2 দিন করে। প্লিজ যেও না, যাওয়াটা ক্যান্সেল করো না। তারপর আবার বলছো 1 মাস থাকবে। আমি কি করে থাকবো 1 মাস তোমার ছাড়া? ঠিক আছে, 1 মাস আমি থাকবো না, আমি 1 মাসের আগেই চলে আসবো, তাহলে হবে? থাক থাক, জন্ময়সী হও, সুখী হও। বেরোনোর তো সময় হয়ে এলো, সোমরাজ এলো না এখনো। কোথায় অভিমান করে বসে আছে কে জানে, কালকে এত বোঝালাম। ওই বাচ্চা এবং বাচ্চার মা, বাচ্চার দিম্মা, এদেরকে তো একা ছাড়তে পারবো না, বুঝলে তো? তাই আমি ভাবলাম আমিও যাই ওদের সঙ্গে। হ্যাঁ, না মানে বুঝতে পারছো তো, আমাকে আবার আনতেও তো যেতে হবে। মানে একবার যাওয়া, আবার আসা, হ্যাঁ, তারপর আবার আবার আনতে যাওয়া, আবার ফেরা, সেটা আমার জন্য খুব হেক্টিক হয়ে যাবে। তাই আমি ভাবলাম আমি থেকে যাই ওখানে, মানে আমার ঘাটালে থাকাটা প্রয়োজন, বুঝতে পারছো তোমরা? কি হলো? আমি ভুল বললাম কিছু? আমরা তাহলে এলাম, বাবা মা ঠাম্মি। এটা একদম ঠিক করছিস, জানিস তো? তুই যাচ্ছিস তো ওদের দায়িত্ব নিতে। তিতি, তুই আমার ছেলেটাই দেখ।
তিতির বসু আছেন? আপনার ব্র্যান্ড লঞ্চ হওয়ার কথা ছিল, ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশনে আপনি উইনার হয়েছিলেন। আজকে আমরা সেটা ফাইনাল করব আর চেকটাও আপনার হাতে তুলে দেবো। আরে তো দারুণ ব্যাপার। হ্যাঁ, ব্র্যান্ডের নাম কি হবে? তিতিস, TITIR অ্যাপোস্ট্রফি S, তিতিস। না না, পোশাক কি নামটা কেমন হবে? তিতিরের পরিবার, যেখানে পরিবারের ছোট থেকে বড় সবার জন্য ডিজাইনার ক্লোদিং থাকবে, সবার হাতের নাগালে। আমরা জানি আপনি অনেক লড়াই করেছেন তিতির সম্রাট ফ্যাশন হাউসের জন্য, সেসব আমরা জানি, কিন্তু এবার আমরা আপনার কাছ থেকে জেনে নেব আপনার ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নের কবে শুরু? অনেক ছোট থেকে। আর আমার পাশে যে সব থেকে বেশি থেকেছে, আমাকে বলতে পারেন পুশ করেছে আমার স্বপ্ন পূরণের জন্য, আমার হাজবেন্ড সোমরাজ ব্যানার্জি। আমি তিতিরের হাত কতটা ধরেছি জানি না, আর এতদিন পর্যন্ত আমরা এটা শুনে এসেছি যে একজন সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। আমি চাই এবার থেকে সেটা বদলাক, এবার থেকে এরকমটা হোক যে একজন সফল নারীর পেছনে একজন পুরুষের অবদানও থাকবে। পেছনে নয় সোমরাজ, পাশে, পাশে থেকো। আর এভাবেই একসাথে পাশাপাশি আমরা অনেকটা পথ আরো এগিয়ে যাব। একদম ঠিক কথা। ভালোবেসে পরিবারের পাশে থাকলে জীবনে সব স্বপ্ন পূরণ হয়। সে যতই বড়, যতই কঠিন হোক না কেন, দিনের শেষে সবাই ফিরে আসে পরিবারের কাছে। আসলে পরিবার হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ সব থেকে বেশি সুরক্ষিত থাকে। আমাদের প্রত্যেকের কাছে পরিবার তো একটা স্তম্ভের মতো, আর আমরা এই স্তম্ভের উপর ভর করেই অনেকটা দূরে যেতে পারি। পরিবার আর এমন একটা মানুষ যদি সঙ্গে থাকে, তাহলে আমার মতো সাধারণ মেয়ের স্বপ্নও পূরণ হয়।